প্রবীণ সাংবাদিক বিভু রঞ্জনের আত্মাহুতিতে আমি শোকাহত। এখন দেখবেন কয়েকদিন ধরে ফেসবুকে গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, এরপরে এটি থেমে যাবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনটি আমি বেশ কয়েকবার পড়েছি। আমার কাছে এই সংস্কার কমিশনের যে প্রতিবেদন এটি যথাযথ মনে হয়নি। আপনি গণমাধ্যমকে যদি শিল্প প্রতিষ্ঠানে, গণমাধ্যমকে যদি বিজনেস প্রতিষ্ঠানে রূপান্তর না করতে পারেন, তাহলে যতই চিল্লাচিল্লি করেন না কেন আপনি কখনোই গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আমি 17টা বছর এই গণমাধ্যমের সাথে সম্পৃক্ত। আমি 17টা বছর সম্পৃক্ত শুধু একটা সেক্টরে না, গণমাধ্যমের প্রত্যেকটা পার্টে। বিশেষ করে একটি পত্রিকার রিপোর্টার থেকে আজ আমি একটি পত্রিকার সম্পাদক, আমি একটি পত্রিকার প্রকাশক। আমার এই দীর্ঘ যাত্রায় আমি বিভিন্ন সেক্টরে আমার কাজ করতে হয়েছে। একটি পত্রিকা জিরো থেকে কিভাবে এস্টাবলিশ করতে হয় আমি নিজ চোখে দেখেছি। আমি নিজ হাতে কাগজ কিনেছি, আমি নিজ হাতে কালি কিনেছি। আমি জানি একটা পত্রিকার সার্কুলেশন কত হওয়া দরকার, আমাদের দেশের কোন পত্রিকার সার্কুলেশন কত। ডিএফপি থেকে যে লিস্ট দেয়, এই একটা গাঁজাখুরি লিস্ট, এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি। যে পত্রিকা ছাপে মাত্র 5000, ওই পত্রিকার ডিএফপিতে তালিকা দেখা যায় লাখের উপরে। যে পত্রিকার বিজ্ঞাপন পাওয়ার কথা, ওই পত্রিকার বিজ্ঞাপন পাচ্ছে না, বিজ্ঞাপন পাচ্ছে অন্য পত্রিকা। আপনি যদি একটা পত্রিকাকে, আপনি যদি একটা গণমাধ্যমকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এস্টাবলিশ না করতে পারেন, তখন তো এই গণমাধ্যম টিকবে না। বাংলাদেশে গণমাধ্যম এস্টাবলিশ হচ্ছে হয় রাজনৈতিক কারণে, না হয় ব্যবসায়িক কারণে। রাজনৈতিক কারণে, না হয় ব্যবসায়িক কারণে, এই দুটি কারণের বাইরে যে কিছু গণমাধ্যম আছে, এই গণমাধ্যমগুলি দেখবেন এর টিম মেম্বারের সংখ্যা কম, 2 জন 3 জন। এটা পেটের জন্য, পেট চালানোর জন্য সৃষ্টি করা। ডিএফপির হিসাব অনুযায়ী 3330টি নিবন্ধিত পত্রিকা আছে। তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 241টি অনলাইন পত্রিকা আছে নিবন্ধিত, 4500-5000 আছে নিবন্ধন ছাড়া। তো এই যে বিশাল একটা সংখ্যা, পত্রিকার সংখ্যা, এই পত্রিকার সংখ্যাটা আপনি কিভাবে রান করাবেন অর্থনৈতিকভাবে? এতগুলো পত্রিকা চলবে কিভাবে? এই পত্রিকাগুলোর অর্থের সংস্থানটা কোথা থেকে হবে? আজ থেকে 10 বছর আগে একজন সিএমও সে যদি একটি বাজেট করতো, অথবা একটি মার্কেটিং এর হেড বা ব্র্যান্ডের হেড যদি একটি বাজেট করতো, মিনিমাম 40 থেকে 50% রাখতো নিউজ পেপারে। এখন সে রাখে 5%, 10%। পত্রিকায় বিজ্ঞাপনের সংখ্যাটা কমে আসছে, পরিমাণটা কমে আসছে। আগে যেভাবে মানুষ প্রিন্টেড পত্রিকা পড়তো, এখন বেশিরভাগ অনলাইনে চলে গেছে। পত্রিকাকে মানুষ ক্রয় করে কম। এই যে টানাপোড়ন, এই টানাপোড়নের মধ্যে বের করতে হবে একটা পত্রিকাকে, একটা মিডিয়াকে কিভাবে বিজনেস হিসাবে ফাংশন করানো যায়, কিভাবে এটা প্রফিট হিসাবে রান করানো যায়, প্রফিট আর্ন করা যায়। যদি এইটা না করা যায়, আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন যে গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তা, আপনার যদি গণমাধ্যমের নিরাপত্তাটাই ঠিক মতো না থাকে, গণমাধ্যমে যদি ফাংশন ঠিক মতো না করে, আপনার গণমাধ্যম কর্মীর নিরাপত্তাটা আসবে কোথায়? আপনার যদি গাছ যদি ভালো না থাকে, তাহলে আপনি ভালো ফল কিভাবে পাবেন? আপনার ডোনেশন দিয়ে, আপনার ভর্তুকি দিয়ে, চাঁদা দিয়ে, এগুলো দিয়ে লিল্লে বোর্ডিং চলে। এইটা দিয়ে তো আসলে পত্রিকা চলে না, এটা দিয়ে আসলে তো একটা মিডিয়া চলে না। কতদিন চলবে বলেন? আপনি দেখেন এখন পর্যন্ত যতগুলো পত্রিকা মালিক পক্ষ পিছন থেকে বলছে যে আমি পত্রিকা চালাতে চাই না, পত্রিকা বন্ধ হয়ে গেছে। মালিক পক্ষ যদি সরে যায়, পত্রিকা রান করতে পারে না। কেন? পত্রিকাকে যদি একটা বিজনেস অর্গানাইজেশন হিসেবে যদি দাঁড় করানো যেত, তাহলে পত্রিকা নিজের গতিতে চলতো, নিজে আয় করত, নিজে ব্যয় করত, পত্রিকা চলতো। পত্রিকার সাথে যুক্ত যারা, তারাও হচ্ছে কখনো চাকরি হারানোর ঝুঁকিতে থাকতো না, এবং তাদেরও একটা সিস্টেমেটিক্যালি একটা আর্থিক যে নিরাপত্তা, এটা ডেভেলপড হয়ে যেত। কিন্তু এখন একটা পত্রিকা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায় হঠাৎ করে। পত্রিকা চলমান একটা পত্রিকা, রাতের বেলা আমরা দেখি যে নোটিশ চলে এসছে যে এই পত্রিকা এখন বন্ধ হয়ে গেছে, এই পত্রিকা আমরা জানি যে আর চালু করতে পারতেছে না। কেন? মালিক পক্ষ এখান থেকে সরে গেছে। আমরা অসংখ্য পত্রিকার এক্সাম্পল আমরা দেখেছি। এজন্য সকলের এখন ভাবনার বিষয়, সকলের এখন চিন্তার বিষয়, কি করে আমরা এই পত্রিকাগুলোকে বা এই মিডিয়া হাউসগুলোকে আমরা সচল রাখতে পারি এবং সেটাকে প্রফিটেবল হিসেবে, বিজনেস ইউনিট হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে যদি পত্রিকাকে বিজনেস হাউস হিসেবে দাঁড় করানো না যায়, তাহলে এই পত্রিকার, এই মিডিয়া হাউসের
কোনো ভ্যালু নেই। আপনারা দেখেন রেডিও ইন্ডাস্ট্রিটা একদম শেষ হয়ে গেছে। অনেকগুলি আইপিটিভি দিল, আইপিটিভির অনুমোদন দিল, কেন আইপিটিভি ফাংশন করলো না, কেন দাঁড়ালো না, কেন আইপিটিভি এস্টাবলিশড হলো না এদেশে? এটা নিয়ে কোনো রিসার্চ হয়েছে? এটা নিয়ে কোনো গবেষণা হয়েছে? এটা নিয়ে কোনো ডিসকাশন হয়েছে? কেন রেডিও ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেছে? রেডিও ইন্ডাস্ট্রিতে আমরা একটা সময় দেখেছি অনেকগুলি আরজে খুব ভালো পারফর্ম করতেছে, এখন এগুলো নেই। কেন নেই? এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কোনো আলোচনা নেই। আপনার নিবন্ধিত হিসাব করলে প্রায় 3571টা আপনার প্রিন্টেড পত্রিকা এবং অনলাইন পত্রিকা। এটাকে ধরে রাখেন অথবা আরো কমিয়ে দেন, সমস্যা নাই তো। যারা চালাতে পারবে না, যারা ফাংশন ঠিকমতো করতে পারবে না, আপনারা এটাকে বন্ধ করে দেন। কিন্তু এর মানে এই না যে পত্রিকা আপনি চালু রাখলেন কিন্তু পত্রিকাটা প্রপারলি ফাংশন করলো না। এই ফাংশন যদি না করে তাহলে একটা পত্রিকা কিভাবে চলবে এবং পত্রিকার সাথে যারা যুক্ত থাকবে তাদেরও বা মানে জীবনের নিরাপত্তার কি হবে? তো আমরা শুধু গণমাধ্যম কর্মীর নিরাপত্তা নিয়ে আমরা শুধু চিল্লাচ্ছি। অবশ্যই আমি এটার বিপক্ষে না, আমি অবশ্যই এটার পক্ষে। কিন্তু এর পাশাপাশি আমাদের দেখা উচিত যে গণমাধ্যমের আর্থিক নিরাপত্তাটা কিভাবে আমরা এস্টাবলিশ করব। যদি আপনি গণমাধ্যমের আর্থিক নিরাপত্তা এস্টাবলিশ করতে না পারেন, আপনি কখনোই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এখানে এস্টাবলিশ হবে না।